Good afternoon, sir. Good afternoon. Hello, sir. Hello. Hello. হ্যালো, শুনতে পাচ্ছিস? Yes, sir. আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে ডিসকাস করছিলাম। তো আজকে তার কন্টিনিউয়েশন, আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা এখনো শেষ হয়নি, আরো কিছুটা রয়েছে। তো সেগুলো আজকে করছি, পরের দিন আরো করতে হবে। তো লেকচার নাম্বার 4, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো দেখ, যে আগের দিনকার আমি পড়াচ্ছিলাম ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, তো সে ব্যাপারে ফার্স্ট আমি যেটা বলেছিলাম যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট, মানে তুমি প্রথমে কতটা কি নিয়েছো তার উপরে বিষয়টা ডিপেন্ড করে না। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট টোটালি কনসার্ন উইথ দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে যাওয়ার পরে সেখানে কি তার অ্যামাউন্ট তার উপরে ডিপেন্ড করে। So equilibrium constant Kc independent on the initial concentrations of the reactants and product. Reactant product এর ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপরে কোনোভাবেই ডিপেন্ড করে না। ধর প্রথমে আমি হাইড্রোজেন বেশি নিয়েছি, আয়োডিন একটু কম নিয়েছি, HI তৈরি হয়েছে, কিংবা হাইড্রোজেন কম নিয়েছি, আয়োডিন অনেক বেশি নিয়েছি, HI তৈরি হয়েছে। তো হাইড্রোজেন একটু বেশি একটু কম নিয়েছি, আয়োডিন অনেকটা কমিয়ে নিয়েছি, HI তৈরি হয়েছে। কিন্তু হোয়াট এভার মাইট বি দ্য কনসেন্ট্রেশন অফ H2 অ্যান্ড I2, H2I2 যাই কনসেন্ট্রেশন হোক না কেন, আলটিমেটলি অ্যাট ইকুইলিব্রিয়ামে কিন্তু একটা পার্টিকুলার টেম্পারেচার মাস্ট বি ফিক্সড। টেম্পারেচার ফিক্স থাকতে হবে। এই অবস্থায় কিন্তু সবসময় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা কিন্তু একটা ফিক্সড ভ্যালু হবে অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার। সেটা হয়তো HI হাইড্রোজেন আয়োডিনের অ্যামাউন্টটা চেঞ্জ হতে পারে, কিন্তু তাদের রেশিওটা কিন্তু একই থাকবে, কারণ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার। যেহেতু এটা পার্টিকুলার টেম্পারেচারে কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ইফ ইউ কিপ টেম্পারেচার কনস্ট্যান্ট, আমরা যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখি তাহলে অবভিয়াসলি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাও কিন্তু কনস্ট্যান্ট থাকবে। ইনিশিয়াল কনসেন্ট্রেশন কতটা কি আছে সে ব্যাপারটা গুরুত্বপূর্ণ বিষয় না, ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপরে এটা ডিপেন্ডেন্টও না। প্রথম কথা বললাম। সেকেন্ড থিং হচ্ছে কি না, যে কথা আগের দিন কারো বলেছিলাম যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু দ্যাট চেঞ্জেস উইথ দ্য চেঞ্জ ইন টেম্পারেচার। If you change the temperature, equilibrium constant also changes. তুমি যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট চেঞ্জ টেম্পারেচার চেঞ্জ করো তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ করবেই। যেরকম আমরা একটা এক্সাম্পল দিতে পারি যে নাইট্রোজেন হাইড্রোজেন রিঅ্যাকশন করে অ্যামোনিয়া তৈরি করছে, উই রিড দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট at different temperatures. Suppose we use the temperature around 298 Kelvin, equilibrium constant value will be near about 6.8 into the power 5. আমরা যদি টেম্পারেচারটাকে আরো বাড়িয়ে দিই তাহলে এটা চেঞ্জ হয়ে গেল 41। এটা টেম্পারেচার আরো যদি আমি বাড়িয়ে দিই তাহলে সেটা একেবারে কমতে কমতে 3.6 into the power -2। তো বিষয়গুলো টেম্পারেচারের সাথে যে চেঞ্জ করছে সেটা অবশ্যই পরিষ্কার। উইথ দ্য চেঞ্জ ইন টেম্পারেচার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালু অলসো চেঞ্জেস। যদি টেম্পারেচার চেঞ্জ করে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু ডেফিনেটলি চেঞ্জ করবে, যা এখান থেকে এক্সপেরিমেন্টাল ভ্যালু থেকেও বোঝা যাচ্ছে। নেক্সট, ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা বলছি যে ফরওয়ার্ড রিঅ্যাকশন, একটা রিঅ্যাকশন যদি ফরওয়ার্ড দিক দিয়ে আমি কনসিডার করি
তার যা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে, রিয়াকশনটাকে যদি উল্টোভাবে কনসিডার করি, মানে ব্যাকওয়ার্ড দিক দিয়ে যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কনসিডার করি, তাহলে কিন্তু তার রিভার্স মানে রেসিপ্রোকাল হবে 1 বাই দ্যাট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে। যেরকম আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ এই রিয়াকশনটা হাইড্রোজেন প্লাস আয়োডিন 2HI হচ্ছে, তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিভাবে লিখতে বলেছিলাম না, HI তার কনসেন্ট্রেশন স্কোয়ার ডিভাইড বাই হাইড্রোজেন আয়োডিন, তো এর ভ্যালু হয়তো 46.4। তো রিয়াকশনটাকে যদি আমি উল্টো করে লিখি, মানে HI থেকে হাইড্রোজেন আয়োডিন হচ্ছে, এরকম ভাবে যদি রিয়াকশনটাকে লিখি, তো রিয়াকশনটাকে যদি আমি উল্টো দিক দিয়ে কনসিডার করি, মানে HI থেকে হাইড্রোজেন আয়োডাইড, মানে এইরকম ভাবে যদি এই ব্যাকওয়ার্ড রিয়াকশনটা যদি কনসিডার করি, তাহলে আমরা এখানে প্রোডাক্ট আসবে H2I2 প্রোডাক্ট, তো H2I2 এখানে প্রোডাক্ট লিখেছি, আর রিয়াক্ট্যান্ট তখন HI লিখেছি, এবং 1 বাই KC এর ভ্যালুটা কিন্তু 1 বাই 46.4 হবে। তার মানে একটা রিয়াকশনকে ফরওয়ার্ড দিকে রিপ্রেজেন্ট করে যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট পাই, রিয়াকশনটাকে যদি উল্টোভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু জাস্ট রেসিপ্রোকাল হবে, 1 বাই করে দিলেই হয়ে যাবে। হাইড্রোজেন আয়োডিন রিয়াকশন করে যদি 2HI হয়, তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যদি 46.4 হয়, তাহলে হাইড্রোজেন 2HI থেকে হাইড্রোজেন আয়োডিন যদি হাইড্রোজেন আয়োডাইড যদি তৈরি হয়, তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু 1 বাই 46.4 হবে। এইভাবেই ব্যাপারটা দেখা হয়। তো এটাও আর একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে। নেক্সট পরেরটায় চলে আসছি, আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি একটা রিয়াকশনকে, কিভাবে রিপ্রেজেন্ট করছি তার উপরেও ডিপেন্ড করে। যেরকম একটা রিয়াকশন A প্লাস হাফ BC, একে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে হয়ে গেল 2A প্লাস B ইকুয়ালস টু 2C। তাহলে এই রিয়াকশনটার উপরে রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি Kp হয়, তাহলে নিচে রিয়াকশনটা যদি Kp ড্যাশড হয়, তাহলে এটা হয়ে যাবে যত দিয়ে মাল্টিপ্লাই করব সেটা তার পাওয়ারে চলে আসবে, মানে Kp ড্যাশড হবে Kp স্কোয়ার। যে কোয়ান্টিটি দিয়ে আমি মাল্টিপ্লাই করব সেই কোয়ান্টিটিটা কিন্তু ওর যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ওর পাওয়ারে বসিয়ে দিলেই কিন্তু নতুন রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বোঝাবে। যেরকম আমরা একটা রিয়াকশন দেখাচ্ছি, যে রিয়াকশনে তুই দেখতে পাচ্ছিস যে এইখানে রিয়াকশনে NO প্লাস হাফ O2 NO2, এই রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি X। এই রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি X হয়, তাহলে রিয়াকশনটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এই রিয়াকশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে X স্কোয়ার। যত দিয়ে মাল্টিপ্লাই করব ওটা পাওয়ারে বসাতে হবে, যে নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব সেটা পাওয়ারে বসিয়ে দিতে হবে। তো এটাও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এটাও আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে। তাহলে K ড্যাশ B ইকুয়ালস টু Kp স্কোয়ার, যেটা কিনা এখানে দেখিয়েছিলাম সেই জিনিসটাই এখানে লেখা রয়েছে। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ক্যারেক্টারিস্টিক্স বলছিলাম যেটা, সেখান থেকে দেখ যে একটা রিয়াকশন আমি নিচ্ছি, এখন একটা রিয়াকশন এখানে আমি নিচ্ছি, তো সেই রিয়াকশনটায় উদয়রাজ শর্মা, আকাশ শর্মা, ভূমিকা শর্মা, জ্যোতি শর্মা, মনীষা ঝা, মেহতাব ইসলাম, পীযুষ সাউ, সুদীপ শর্মা, সুশোভন চন্দা, উদয়রাজ শর্মা, উত্তম সিং। ঠিক আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন আছে, 11 জন আছে, 11 অ্যাটেন্ডেন্স করে দিই, 11 জন আছে। ওকে, আচ্ছা, তো আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। সেই এক্সাম্পলে দেখছি যে সালফার ডাইঅক্সাইড অক্সিজেন রিয়াকশন করে সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে, and we read the equilibrium constant value at different temperatures 298, 500 and 700 degrees Celsius.
তো আমরা ইকুইলিব্রিয়াম সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন এখন জানতে চাই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এগুলো কি জানাতে পারে। যেমন ক্যান উই গেস অ্যাট হোয়াট টেম্পারেচার দ্য রিয়াকশন অলমোস্ট গোজ টুয়ার্ডস কমপ্লিশন। কোন টেম্পারেচারে রিয়াকশন কমপ্লিট হয়ে যাবে, প্রায় কমপ্লিট হয়ে যাবে কোন টেম্পারেচারে, সেটা কি বলতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে ক্যান উই প্রেডিক্ট দ্য ডাইরেকশন অফ রিয়াকশন অ্যাট এ গিভেন টেম্পারেচার। আমরা কি ডাইরেকশন অফ রিয়াকশন মানে ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে যাবে, ফরওয়ার্ড দিকে যাবে নাকি ব্যাকওয়ার্ড দিকে যাবে কোনো একটা পার্টিকুলার সময়, সেটা কি বলতে পারি। বা আমরা কি ক্যান উই ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন ফর দ্য রিয়াকশন, মানে ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পরে ওখানে যে কোয়ান্টিটি গুলো রয়েছে তাদের অ্যামাউন্ট কত, তাদের কনসেন্ট্রেশন কত, সেগুলো কি বলতে পারি। তো যদি বলা যায় তাহলে দিস ইজ নোন অ্যাজ অ্যাপ্লিকেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কি কাজে লাগবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট জেনে আমার কি লাভ। কেউ বলতে পারে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফালতু উল্টোপাল্টা, আমি এগুলো জানতে চাই না, বুঝতে চাই না, আমি পড়বো না। কিন্তু এটা সম্ভব নয়। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু জানতে হবে তার অ্যাপ্লিকেশন সাইড কি, এটা কি কাজে লাগে ইত্যাদি না জানলে কিন্তু পরবর্তীকালে লিস্ট প্রিন্সিপাল আছে সেগুলো কিন্তু পরিষ্কার হবে না। তো তাহলে এই তিনটে বার্নিং কোশ্চেন্স আমাদের সামনে রয়েছে যে কোন টেম্পারেচার রিয়াকশন কমপ্লিশনের দিকে যাবে, ডাইরেকশন অফ দা রিয়াকশন কোন দিকে হবে, এবং আমরা কি ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন বের করতে পারি। এই সব বক্তব্য গুলো বোঝার জন্য আমাদের কি করতে হবে না, প্রথম কথা হচ্ছে প্রেডিক্টিং দ্য এক্সটেন্ট অফ রিয়াকশন। এটা আমরা বলতে পারবো রিয়াকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের নলেজ থেকে আমরা কতখানি রিয়াকশনটা যাবে না যাবে সেটা বলতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে যে ডাইরেকশন অফ রিয়াকশন, ইয়েস এটাও বলতে পারবো, ডাইরেকশন অফ রিয়াকশন কোন দিক থেকে কোন দিকে যাবে রিয়াকশনটা সেটা বলতে পারবো। 3 নম্বর হচ্ছে কি না ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন সেটা ক্যালকুলেট করতে পারবো। অল দ্য 3 burning questions should be solved from the conception of equilibrium constant. ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কনসেপশন থেকে কিন্তু আমরা এই সমস্ত যে ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যারাইজ করেছে, ইম্পর্টেন্ট যে সমস্ত বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু সবই আমরা সলভ করতে পারবো। তো কিভাবে চল আমরা দেখি যে কিভাবে এই সমস্ত জিনিসপত্রগুলো বের করা যায়, ভেরি ইম্পর্টেন্ট আমাদের কোশ্চেনের পয়েন্ট অফ ভিউ থেকে। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমত আমরা যেটা আলোচনা করতে চাই যে প্রেডিক্টিং দ্য এক্সটেন্ট অফ রিয়াকশন, মানে একটা রিয়াকশন কতদূর পর্যন্ত যাবে বা ফরওয়ার্ড দিকে কতদূর পর্যন্ত গেছে বা কমপ্লিশনের দিকে যাচ্ছে কি যাচ্ছে না বা একেবারে হচ্ছে কি হচ্ছে না, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এ আর বি রিয়াকশন করে সি আর ডি দিচ্ছে, কোনো একটা বিশেষ সময় আমরা তার অ্যামাউন্ট গুলোকে এই কালার দিয়ে রিপ্রেজেন্ট করেছি যে এ এতটা আছে, বি এতটা আছে, সি এতটা আছে, ডি এতটা রয়েছে। এবারে আমরা কি করছি না, যখনই আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বের করতে যাই সেখানে কিন্তু উপরে প্রোডাক্ট কনসেন্ট্রেশন থাকে, উপরে প্রোডাক্ট কনসেন্ট্রেশন আর নিচে কিন্তু রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন। এটা হচ্ছে কনসেন্ট্রেশন মানে মোল পার লিটার, এই কথা আমি আগেও বলেছি। তো এখন ঘটনাটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু সবসময় প্রোডাক্টের অ্যামাউন্টের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল এবং রিয়াক্ট্যান্টের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। দেখেই বুঝতে পারছি সিচুয়েশন যে প্রোডাক্টের অ্যামাউন্টটা বাড়লে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু চেঞ্জ করে এবং সেটা বাড়তে থাকে, বা রিয়াক্ট্যান্টের অ্যামাউন্টটা বাড়লে কিন্তু কমতে থাকে। তো এখন ঘটনাটা হচ্ছে যে তার মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা ইন্ডিকেট করবে যে সেখানে প্রোডাক্ট বেশি আছে নাকি রিয়াক্ট্যান্ট বেশি আছে। যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা একের চাইতে বেশি হয় তাহলে সেখানে প্রোডাক্টই এক্সক্লুসিভ আছে, মানে ফরওয়ার্ড দিকেই রিয়াকশনটা বেশি গেছে। যদি এটা রিয়াক্ট্যান্টের অ্যামাউন্টটা বেশি হয় তাহলে ওর ভ্যালুটা কমে যাবে, 1 এর চাইতে কম হবে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা, এবং অটোমেটিক্যালি বোঝা যাবে যে রিয়াক্ট্যান্টের সাইডে মানে ব্যাকওয়ার্ড দিকে রিয়াকশনটা কিন্তু তখন বেশি রান করছে। তো দেখ আমরা মোটামুটি যে হিসাবটা আছে সেই হিসাবটার কথা বলি যে যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা হাই হয়, যে কথা বলছিলাম আমি, বিষয়টা বুঝে নে, হাই যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু হয় তাহলে প্রোডাক্ট কনসেন্ট্রেশন ওখানে হাই আছে বলে ধরে নিতে হবে। মানে এ আর বি যদি এদের ভ্যালু যদি কেসি এর ভ্যালু 10⁻³ এর চাইতে বেশি হয়, যদি দেখা যায় যে কেসি এর ভ্যালু 10⁻³ বা তার চাইতেও বেশি, তাতে বুঝতে হবে যে সি এবং ডি
এগুলো কিন্তু বেশি বেশি পরিমাণে রয়েছে এ আর বি এর চাইতে, মানে রিয়াকশনটা কিন্তু প্রায় কমপ্লিশনের দিকে চলে গেছে, নিয়ারলি কমপ্লিশন, মানে শেষ হয়ে যাবে এরকমের দিকে চলে গেছে। তাহলে এটা ইম্পর্টেন্ট কনক্লুশন যে কেসির ভ্যালু কিন্তু 10⁻³ চাইতে যদি বেশি হয় তাহলে রিয়াকশনটা কিন্তু কমপ্লিশনের দিকে চলে গেছে, কারণ প্রোডাক্ট কনসেন্ট্রেশন ওখানে কিন্তু অনেকই বেশি রয়েছে, না হলে কিন্তু কেসির ভ্যালুটা 10⁻³ বা তার চাইতে বেশি হতো না। সেকেন্ড থিং হচ্ছে কি, এটা আমরা ভ্যালুটা একটা এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল সেখানে কেসি এর ভ্যালু HCl² H2Cl2, তো 10⁻31 বোঝাই যাচ্ছে রিয়াকশনটা কিন্তু নিয়ার অ্যাবাউট কমপ্লিশন, মানে রিয়াকশনটা একেবারে শেষ পর্যায়ে চলে এসছে, রিয়াকশনটা শেষ হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে কি না, আমরা যদি দেখি যে রিয়াকশনটাতে এর ভ্যালুটা কিন্তু খুবই কম, রিয়াকশনে কিন্তু রিয়াক্টরকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা লো ভ্যালু অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তার মানে কি রিয়াক্ট্যান্ট এক্সক্লুসিভ দ্যান প্রোডাক্ট, রিয়াক্ট্যান্ট বেশি আছে প্রোডাক্টের চাইতে, তো এখানে নাইট্রোজেন অক্সিজেন রিয়াকশন করে এনও তৈরি হচ্ছে, কিন্তু দেখ 10⁻31 এখানে ভ্যালু দেখাচ্ছে, 10⁻31 ভ্যালু দেখানো মানে হচ্ছে কি না এর অ্যামাউন্টটা কিন্তু লেস আছে আর নাইট্রোজেন অক্সিজেনের অ্যামাউন্টটা মোর আছে, তার মানে রিয়াকশনটা কিন্তু লেফটের দিকেই বেশি করে যাচ্ছে, এটা কম আছে, এগুলো বেশি আছে। তো রিয়াকশনে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু দেখে আমি বলে দিতে পারছি যে ওখানে কি বেশি আছে, ওখানে রিয়াক্ট্যান্ট বেশি আছে নাকি ওখানে প্রোডাক্টের অ্যামাউন্টটা বেশি আছে। এই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো সেকেন্ড নেক্সট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি না, যদি 10⁻³ থেকে -3 থেকে 10⁻³ মধ্যে থাকে, এর ভ্যালুটা 10⁻³ থেকে 3 মধ্যে যদি থাকে, তাহলে অ্যাপ্রিসিয়েবল কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্টস অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাক্টস আর প্রেজেন্ট, দুটোই কিন্তু মোটামুটি আছে, এমন নয় যে খুব একটা বেশি ভ্যালু বা খুব একটা কম ভ্যালু, দুটোর মাঝামাঝি একটা ভ্যালু। তো সেই জন্য রিয়াকশনটা কিন্তু তখন দুদিকেই চলছে, রিয়াকশনে ওরকম ভাবে কিছু পরিষ্কার করে আমরা বলতে পারবো না যে প্রোডাক্ট এক্সক্লুসিভ বা রিয়াক্ট্যান্ট এক্সক্লুসিভ, তবে এই ক্ষেত্রে প্রোডাক্টটা একটু বেশি আছে, কিন্তু রিয়াকশনটা কমপ্লিশনের দিকে যাচ্ছে বা রিয়াকশনটা একেবারেই হয়নি এরকম ধরনের কথাবার্তা কিছু বলা যাবে না। তো তাহলে এটা খুব ইন্টারেস্টিং জিনিস যে একটা রিয়াকশন কিন্তু কোন দিকে বেশি করে গেছে, ফরওয়ার্ড দিকে বেশি করে গেছে নাকি ব্যাকওয়ার্ড দিকে বেশি করে গেছে, সেই সমস্ত বিষয়টা কিন্তু টোটালি আমরা আলোচনা করতে পারি, টোটালি আমরা জানতে পারি যে নর্মালি আমরা এই বিষয়টা কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ব্যাপারটা কিন্তু এভাবেই আমরা বুঝি। নেক্সট যে ব্যাপারটা আমরা বলবো সেটা হচ্ছে কি না, টোটালি যদি আমরা এটাকে একটা মানে ছবিতে আমি রিপ্রেজেন্ট করি তাহলে সেটা কি হবে না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যদি 10⁻³ বা তার চাইতে লো হয়, 1 মিনিট দাঁড়ান, এক মিনিট আসছি, দাঁড়ান 1 মিনিট।
তো যদি যে কথা বলছিলাম, যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা খুব লো হয়, মানে 10⁻³ বা তার নিচের দিকে, তাহলে রিয়াকশনটা প্রায় হচ্ছে না বললেই চলে। রিয়াকশন হার্ডলি প্রসিডস, রিয়াকশনটা প্রায় হচ্ছে না, কারণ এত ভ্যালু কম যে রিয়াকশনটা রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের দিকে যায়নি। যদি ভ্যালুটা 10⁻³ থেকে 10⁻+3 এর মধ্যে থাকে, তাহলে সেখানে কিন্তু রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট দুজনেই প্রেজেন্ট আছে ইকুইলিব্রিয়ামে, এবং রিয়াকশনটা দুদিকেই চলছে, প্রোডাক্টও আছে রিয়াক্ট্যান্টও আছে, কোনো কিছু এক্সক্লুসিভলি নেই। আর যদি দেখা যায় যে কেসি এর ভ্যালু এখন খুব বেশির দিকে, এক্সট্রিমলি লার্জ, তার মানে সেখানে প্রোডাক্টই কিন্তু বেশি আছে। এই অবস্থায় কিন্তু প্রোডাক্ট কম আছে, রিয়াক্ট্যান্ট বেশি আছে। প্রোডাক্ট এর চাইতে রিয়াক্ট্যান্ট বেশি আছে, এখানে কিন্তু রিয়াক্ট্যান্ট ইকুয়ালস টু প্রোডাক্ট, আর এখানে কিন্তু প্রোডাক্ট ভেরি ভেরি মাচ গ্রেটার দ্যান দ্যাট অফ রিয়াক্ট্যান্ট। তাহলে প্রোডাক্ট যদি খুবই বেশি থাকে, যেসব জায়গায় প্রোডাক্ট খুব বেশি আছে, তার মানে রিয়াকশনটা কিন্তু গোজ টু অলমোস্ট কমপ্লিশনের দিকে প্রায় চলে গেছে, রিয়াকশনটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে, এরকম ধরনের সিচুয়েশনের কথা আমরা বলছি। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু আমরা তার ভ্যালু থেকে এই জিনিসপত্রগুলো বুঝতে পারি, যে 10⁻³ বা লেস হলে রিয়াকশনটা প্রায় হয়নি বললেই চলে। 10⁻³ থেকে 10⁻+3 পর্যন্ত রিয়াকশনটা দুদিকেই সমানভাবে মোটামুটি চলছে, রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট চলছে আছে। আর যদি দেখা যায় যে এক্সট্রিমলি লার্জ, অনেক বড় ভ্যালু হয়ে গেছে, তাহলে কিন্তু সেখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কিন্তু অলমোস্ট কমপ্লিশনের দিকে চলে এসছে, রিয়াকশন কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসছে, রিয়াকশনটা কিন্তু কমপ্লিশনের দিকে চলে যাচ্ছে। তো প্রেডিক্টিং দ্য এক্সটেন্ট অফ রিয়াকশনটা কতখানি হচ্ছে না হচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিয়ে বলা যায়। নেক্সট আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে ডাইরেকশন অফ রিয়াকশন, মানে কোন দিকে যাচ্ছে, ফরওয়ার্ড দিকে যাচ্ছে নাকি ব্যাকওয়ার্ড দিকে যাচ্ছে, ডাইরেকশন অফ রিয়াকশন, সে ব্যাপারটা আমরা বলতে পারি। দেখ, এখানে একটা নতুন কোয়ান্টিটি আমরা ইউজ করব, সেটা হচ্ছে যে কিউসি। কিউসি মানে কি? কিউসি মানে হচ্ছে রিয়াকশন কোশেন্ট। এখন হোয়াট ইজ রিয়াকশন কোশেন্ট? রিয়াকশন কোশেন্ট বলতে কি বোঝায়? রিয়াকশন কোশেন্ট হচ্ছে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট, যেরকম আমরা উপরে লিখতাম, রিয়াক্ট্যান্ট যেরকম নিচে লিখতাম সেরকমই লিখবো, একই রকম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টেরই মতো। কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কি না, রেশিও অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড দ্য রিয়াক্ট্যান্টস অ্যাট ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর পরে তাদের কনসেন্ট্রেশনের রেশিও লিখি। কিন্তু রিয়াকশন কোশেন্ট মানে কি? রিয়াকশন কোশেন্ট মানে হচ্ছে যে সেটা আমরা যে কোনো অবস্থাতেই প্রোডাক্ট আর রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের রেশিও যদি আমরা লিখি, তাকে বলে রিয়াকশন কোশেন্ট। তো রিয়াকশন কোশেন্টের ভ্যালু দেখে সেখান থেকে আমরা বুঝতে পারি যে সেটা রিয়াকশনটা ফরওয়ার্ড দিকে যাবে নাকি ব্যাকওয়ার্ড দিকে যাবে, নাকি ওরকম ভাবেই থাকবে, সেটা বোঝা যায়। কারণ রিয়াকশন কোশেন্ট
সেটা যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সমান হয়ে যায় তাহলে সেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টই দাঁড়িয়ে গেল। দেখ আমরা রিয়াকশন কোশেন্ট বলতে কি বোঝাচ্ছি না, অ্যাট এনি পয়েন্ট ইনক্লুডিং ইকুইলিব্রিয়াম তাতে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন যেরকম কোএফিসিয়েন্ট গুলো মাথায় লিখতাম সেরকমই লিখবো, শুধু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে ডিফারেন্সটা কি, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যাট ইকুইলিব্রিয়ামে লেখা হয় আর এটা কিন্তু অ্যাট ইকুইলিব্রিয়াম নয়, যে কোনো অবস্থাতেই আমরা এটা লিখতে পারি। এখন কিউসি বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তাহলে at a given point and not at equilibrium concentration or pressure. At a given point সেটা ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন হলে সঙ্গে সঙ্গে ওটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টই হয়ে যাবে, ওটা ছাড়া বাকি ফাঁকি অন্য জায়গায় সব জায়গায় কিউসি লিখবো। কিউসি ইকুয়ালস টু কেসি লিখবো কখন, অ্যাট ইকুইলিব্রিয়াম যখন আসবে তখনই কিউসির পরিবর্তে আমরা কেসি লিখে দেব। তাহলে দেখ যে কোনো রিয়াকশন তারা সবসময় চায় কোথায় যেতে, রিয়াকশন কোশেন্টের নর্মাল যে ব্যাপার তারা কোথায় চায় না, তারা সবসময় ইকুইলিব্রিয়ামে যেতে চায়, যে কোনো রিয়াকশন ইকুইলিব্রিয়ামে যেতে চায়। At each point of reaction we can write the ratio of concentration term having the same form as the equilibrium constant expression. This ratio is called reaction quotient denoted by symbol Q. It helps the predicting the direction of the reaction. সেটা ডাইরেকশন অফ দ্য রিয়াকশন বলতে আমাকে হেল্প করে। রিয়াকশন কোশেন্টের বিষয়টাই হচ্ছে এরকম যে তার ভ্যালু কম হলে সে বাড়াতে চাইবে বা বেশি হলে সে কমাতে চাইবে, তাহলে রিয়াকশনটা সেখান থেকে কিন্তু ইকুইলিব্রিয়ামের দিকে যেতে চাইবে। কিউসি সবসময় কিন্তু ইকুইলিব্রিয়াম সাইডে যাওয়ার জন্য টেন্ডেন্সি তার থাকবে, কারণ ইকুইলিব্রিয়ামই হচ্ছে মোস্ট স্টেবল স্টেট ফর এ পার্টিকুলার রিয়াকশন। একটা রিয়াকশন সবসময় কিন্তু ইকুইলিব্রিয়াম কন্ডিশন অ্যাটেন্ড করতে চায়, ইকুইলিব্রিয়াম অবস্থায় সে যেতে চায়, ইকুইলিব্রিয়াম পরিস্থিতিটাকে সে অ্যাটেন্ড করতে চায়। তো সেদিক থেকে দেখতে গেলে দেখ অ্যাপ্লিকেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেখানে আমরা কিভাবে প্রেডিক্ট করব। দেখ একটা রিয়াকশন যেখানে কিউসির ভ্যালু বেশি, কিউসির ভ্যালু যদি বেশি হয় কেসির ভ্যালুর চাইতে কিউসি ভ্যালু বেশি, তাহলে বুঝতে হবে যে বেশি হয়ে গেছে কিউসির ভ্যালু। তাহলে কিউসির ভ্যালু যদি বেশি হয়ে যায় তাহলে ও কি চাইবে না, ও ব্যাকওয়ার্ড রিয়াকশন করতে চাইবে যাতে করে এই ভ্যালুটা ব্যালেন্স করে যায়, এই ভ্যালুটা কিন্তু ব্যালেন্স করে যায় যাতে করে ইকুইলিব্রিয়ামের দিকে যেতে পারে, তার চেষ্টা করবে। যদি কিউসি গ্রেটার দ্যান কেসি হয় তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশনটাই বেশি করে হবে যাতে করে কমাতে পারে। দেখ কিউসির ভ্যালু যদি বেশি হয়ে যায় তাকে কিন্তু ডিক্রিজ করাতে হবে, ডিক্রিজ করাতে গেলে কি করতে হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন করতে হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন করলে ডিক্রিজ করবে। কেস টুতে কি বলা হচ্ছে না, যদি কিউসির চাইতে কেসি বেশি হয়ে যায়, মানে কিউসি যদি কেসির চাইতে কম হয়, কিউসি লেস দ্যান কেসি, তাহলে ও বাড়াতে চাইবে, কিউসি ভ্যালুটা ইনক্রিজ করতে চাইবে, তখন কিন্তু সেখানে ফরওয়ার্ড রিয়াকশনটাই বেশি করে হতে শুরু করে দেবে, ফরওয়ার্ড দিকেই কিন্তু রিয়াকশনটা তখন রান করবে। আর যদি কিউসি আর কেসি ইকুয়াল হয়ে যায়, কেসি আর কিউসি যদি ইকুয়াল হয়ে যায় তখন তো কোনো দিকে যাওয়ারই প্রশ্ন নেই, কারণ অ্যাট ইকুইলিব্রিয়াম কিউসি ইকুয়ালস টু কেসি, তো সেটা কোনো দিকেই যাবে না, যেরকম চলছে তেমনই চলবে। তাহলে কিউসি গ্রেটার দ্যান কেসি যদি হয় তাহলে ফরওয়ার্ড দিকে যাবে, কিউসি লেস দ্যান কেসি যদি হয় না, কিউসি গ্রেটার দ্যান যদি কেসি হয় তাহলে প্রথমটা যেটা বললাম যে ব্যাকওয়ার্ড দিকে যাবে, কিউসি লেস দ্যান কেসি হলে ফরওয়ার্ড দিকে যাবে, আর কিউসি ইকুয়াল টু যদি কেসি হয় তাহলে কিন্তু যেরকম ইকুইলিব্রিয়ামে চলছে সেরকমই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটাই মেনটেন করার চেষ্টা করবে। তো এগুলো হচ্ছে কি না প্রেডিক্টিং দ্য ডাইরেকশন অফ দ্য রিয়াকশন, কিভাবে আমি ডাইরেকশন অফ দ্য রিয়াকশন প্রেডিক্ট করব। এখানে একসাথে আমি তোকে বলে দিচ্ছি টোটাল ব্যাপারটা। কেস 1
QC greater than KC, backward reaction QC greater less than KC, forward reaction আর QC equals to KC at equilibrium। যেরকম ধর তোকে একটা রিয়াকশন তুলে দিল, রিয়াকশন তুলে দিয়ে সেই ভ্যালুগুলো দিয়ে দিল যে সেখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেসির ভ্যালু হচ্ছে এত। এবার সেখানে হাইড্রোজেন আছে এত, আয়োডিন আছে এত, এইচআই আছে এত। তুই এবারে কিউসির ভ্যালু বের কর, কিউসির ভ্যালু বের করে দেখ যে কত আসছে। কিউসির ভ্যালু দেখছিস যে 8 আসছে, তার মানে ওটা লেস দ্যান কেসি। তাহলে লেস দ্যান যদি কেসি হয়, কিউসি যদি লেস দ্যান কেসি হয়, তাহলে কিউসি লেস দ্যান কেসি, তাহলে সেই অবস্থায় কোন রিয়াকশন হবে? এইটার ক্ষেত্রে কি হবে না, ফরওয়ার্ড রিয়াকশন কিন্তু সেখানে বেশি বেশি করে হবে। তো এই ব্যাপারটা যেটা আমরা বোঝাতে পারছি, যে আইডিয়া করতে পারছি যে কোন রিয়াকশন, কোন দিকে রিয়াকশনটা কিন্তু বেশি করে হবে, এরকম ডেটা দেয়া থাকলে সেটার কথা আমি তোকে বললাম। নেক্সট থিং যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি না, ইকুইলিব্রিয়াম অবস্থায়, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে তার যে কনসেন্ট্রেশন, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে তার যে কনসেন্ট্রেশন, রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের সকলের কনসেন্ট্রেশন বের করা যাবে। এবং সেটা কিভাবে আমরা বের করব সেটার টেকনিক আমি তোকে বলছি, কারণ 3টে প্রশ্নের উত্তর আমাদের খুঁজে বের করতে হবে, যে এক্সটেন্ট অফ রিয়াকশন, ডাইরেকশন অফ রিয়াকশন অ্যান্ড ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, কতখানি অ্যামাউন্ট ইকুইলিব্রিয়ামে রয়েছে সেটাও বের করতে হবে। তো টোটাল এই জিনিসটা করার জন্য আমাদের কি করতে হবে না, এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি না, একটা রিয়াকশনে ধরা যাক আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, মিক্সার 2 moles of hydrogen and 3 moles of iodine together in 1 liter closed vessel at an equilibrium 440 Kelvin. Calculate the composition of the mixture at equilibrium. তো সেখানে ইকুইলিব্রিয়াম আমাকে কিছু ডেটা দেয়া রয়েছে এবং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুও দেয়া রয়েছে 0.02, এটা হচ্ছে ভ্যালু। তো এখান থেকে হাইড্রোজেন, আয়োডিন এবং এইচআই তাদের অ্যামাউন্টটা কি করে আমি বের করব, একটা পিওরলি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এবং সেই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের উপরে বেস করে আমরা কিন্তু এই ক্যালকুলেশনটা বেস করে আমরা রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বের করব। প্রথম কথা কিভাবে এটা করব না, প্রথমেই যেটা করতে হবে, ফার্স্ট স্টেপ 1 যেটা, সেটা হচ্ছে কি না, রিঅ্যাকশনটার ব্যালেন্সড ইকুয়েশন লিখতে হবে। ব্যালেন্সড ইকুয়েশন ফর দ্য রিঅ্যাকশন H2 + I2 to HI, ব্যালেন্সড ইকুয়েশনটা আমরা লিখে ফেলব। তো ব্যালেন্সড ইকুয়েশনটা লেখার পরে সেকেন্ড স্টেপ কি না, সেকেন্ড স্টেপ হচ্ছে এরকম একটা টেবিল করতে হবে, তাতে প্রথমে ইনিশিয়াল লিখতে হবে, চেঞ্জ লিখতে হবে, আর ইকুইলিব্রিয়াম লিখতে হবে। ICE বলে, ICE, আই মানে হচ্ছে ইনিশিয়াল অ্যামাউন্ট লিখতে হবে, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, আর ইকুইলিব্রিয়ামে কি কনসেন্ট্রেশন আছে সেটা। তো এই টেবিলটা কিন্তু তোকে বানাতে হবে। এই টেবিলটা কিভাবে বানানো হচ্ছে আমি তোকে দেখাচ্ছি, তুই দেখ ভালো করে। যে এখানে আমাদের প্রথমে নেওয়া হয়েছিল কি না, 2 moles of hydrogen and 3 moles of iodine। দেখ এখানে লেখা আছে যে 2 moles of hydrogen, 3 moles of iodine। তাহলে কতটা চেঞ্জ হবে আমি তো জানি না, আমি সেই জন্য লিখবো x, এটা 2x, কারণ ব্যালেন্সে এটা 1 আর 1 চেঞ্জ হলে এটা 2 চেঞ্জ হয়, তাহলে x আর x চেঞ্জ হলে এটা 2x চেঞ্জ হবে। তাহলে রিঅ্যাক্ট্যান্ট x যদি চেঞ্জ হয় কমে গেছে, 2 - x, এটা 3 - x, আর এটা হচ্ছে তোর 2x, তাহলে দুটোই x করে কমে গেছে, আর এটা কিন্তু 3x অ্যামাউন্ট বেড়ে গেছে। তাহলে 2 3 0, তারপরে চেঞ্জটা হচ্ছে x 2x, আর 2 - x 3 - x 2x, এই চেঞ্জ গুলো আমি লিখলাম। এরপর দেখ যে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখবো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এক্সপ্রেশনে বসাবো কিভাবে না, HI হচ্ছে 2x, আর এটা হচ্ছে 2 - x - 3x = 0.02 দেয়া রয়েছে। তাহলে এখান থেকে 4x² ডিভাইডেড বাই x² - 5x + 6 বলে একটা ইকুয়েশন পেলাম, এবং এই ইকুয়েশনটা থেকে আমাকে কি করতে হবে না, এই x এর ভ্যালুটা যেটা সেটা বের করতে হবে, যেটা কিনা শ্রীধর আচার্যের যে ফর্মুলা আছে
সেই ফর্মুলার উপর বেস করে এখানে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এটা কিন্তু কোনো নতুন কিছু নয়, এটা তুই জানিস যে এভাবে করতে হয়। বি মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac অঙ্কের ক্ষেত্রে এটা কাজে লাগে। এবং মাইনাস বি রুট ওভার এখান থেকে যদি ক্যালকুলেশন করিস, কোয়াড্রেটিক ইকুয়েশনে ক্যালকুলেশন করিস, তাহলে আমরা এক্স এর ভ্যালুটা যেটা পাবো অনেক বড় ক্যালকুলেশন, এবং এক্স এর ভ্যালুটা আলটিমেটলি যেটা আমরা পাচ্ছি 0.0160 এরকম ধরনের ক্যালকুলেশন করে আসবে। এক্স্যাক্টলি কিভাবে পাওয়া যাবে তার আমি ব্যাপারটা বোঝাচ্ছি যে এইভাবে বিষয়টা তুই পেতে পারিস। তো 0.160 এটা করার পরে এবারে তুই এক্স এর ভ্যালু পেয়ে গেছিস, তাহলে এক্স এর ভ্যালু যদি তুই পেয়ে যাস তাহলে এক্স এর ভ্যালু বসিয়ে দিয়ে বাকিগুলোর কনসেন্ট্রেশন তুই বের করে ফেলতে পারিস। যেরকম হাইড্রোজেন 2 মাইনাস এক্স মানে মাইনাস করে দিয়ে 1.84, আয়োডিন 3 মাইনাস এক্স মানে 2.84, আর এটা হচ্ছে 2x মানে 0.32 মোলার। তো এইভাবে আমরা প্রত্যেকটার কনসেন্ট্রেশনটা আমরা ক্যালকুলেট করতে পারি, ক্যালকুলেশন করে বের করতে পারি। তো এবারে আমরা এগুলো বসিয়ে দিয়ে, এই যে ভ্যালুগুলো পেলাম এগুলো বসিয়ে দিয়ে দেখতে পারি যে আলটিমেটলি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যেটা দেওয়া রয়েছে সেই ভ্যালুটাই আসছে কি না সেটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশনে কিন্তু আমরা বসিয়ে চেক করতে পারি, ভেরিফাই করতে পারি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা এটা দেওয়া ছিল, এবং প্রত্যেকটা কনসেন্ট্রেশন আমি যেটা বের করলাম সেটা বসিয়ে দিয়ে আমরা চেক করে দেখছি যে যা দেওয়া ছিল সেটাই আসছে কিনা। তো আমরা তিনটে এখানে যে ভ্যালুগুলো পেলাম, প্রথমে দেয়া ছিল 2, 3, এটা তো কিছু তৈরি হয়নি, তারপরে এত এত রিয়াকশন করেছে, ইকুইলিব্রিয়ামে এত এত আছে, এবং এগুলো বসিয়ে দিয়ে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এইটা হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে এই প্রসেসেই অঙ্কগুলো করতে হয়। এখানে যে নিউমেরিক্যাল প্রবলেম আছে সেসব নিউমেরিক্যাল করতে হয়, সে আলাদা কথা। কিন্তু জেনারেলি যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি আমরা বের করতে চাই বা ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন যদি বের করতে চাই তাহলে এইভাবে করব। নেক্সট আর একটা জিনিস আজকে আমি বুঝিয়ে দিতে চাই, তাহলে লিস্ট-অ্যাটলিয়াস প্রিন্সিপালটা পরের দিনকার হয়ে যাবে। সেটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কত রকমের রয়েছে। ইকুইলিব্রিয়াম হচ্ছে দু রকমের, একটা হচ্ছে হোমোজেনিয়াস আর একটা হচ্ছে হেটেরোজেনিয়াস। হোমোজেনিয়াস মানে কি, সেখানে যদি গ্যাস থাকে তাহলে সব গ্যাস, বা লিকুইড থাকলে লিকুইড, বা সলিড থাকলে সলিড। যেরকম হাইড্রোজেন গ্যাস, আয়োডিন গ্যাস, এইচআইও গ্যাস, বা নাইট্রোজেন গ্যাস, এটাও গ্যাস এটাও গ্যাস, এটা লিকুইড এটা লিকুইড এটা লিকুইড, বা ওয়াটার এখানে হবে ওয়াটার এটাও লিকুইড। কিন্তু এখানে কি হেটেরোজেনিয়াস মানে সলিড, এটা গ্যাস এটা সলিড, এটা সলিড এটা গ্যাস, এটা সলিড এটা গ্যাস, এটা সলিড এটা গ্যাস, এটা গ্যাস এটা গ্যাস। তো আলাদা আলাদা যদি থাকে, একই স্টেটে যদি না থাকে তাহলে তাকে বলে হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়া। এখন এই হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়া যেটা, হোমোজেনিয়াসের ক্ষেত্রে যখন আমরা লিখতে যাব ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কোনো অসুবিধার কিছু নেই, মানে যেরকম থাকবে সেরকমই পরপর বসিয়ে দেব। হোমোজেনিয়াস এখানে নাইট্রোজেন হাইড্রোজেন এগুলো সব গ্যাসিয়াস স্টেটে আছে বা এগুলো লিকুইড স্টেটে আছে। কিন্তু যদি হেটেরোজেনিয়াস, সেখানে কিন্তু আলাদা আলাদা স্টেটে আছে। দেখছি সলিড লিকুইড বা সলিড গ্যাস এরকম ধরনের অনেক রকমেরই ইকুইলিব্রিয়াম থাকতে পারে, লিকুইডের সাথে সলিড, সলিডের সাথে গ্যাসের, ইত্যাদি ইত্যাদি নানান রকমের ইকুইলিব্রিয়াম থাকতে পারে। এগুলো সবই হচ্ছে হেটেরোজেনিয়াস। হেটেরোজেনিয়াস মানে হচ্ছে মোর দ্যান ওয়ান ফিজিক্যাল স্টেট সেখানে থাকছে। এখানে দেখ লিকুইড সলিডের মধ্যে ইকুইলিব্রিয়াম হচ্ছে, এই ধরনের ইকুইলিব্রিয়ামকে বলে টু অর মোর ফেজেস আর প্রেজেন্ট। টু অর মোর ফেজ যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটা কিন্তু কি না হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়া, সেটাকে বলে হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়ার কথা আমরা বললাম। তো যদি হোমোজেনিয়াস, যদি কোথাও হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়া হয় তাহলে সলিড গুলো লিখতে হবে না। যেরকম ধর ক্যালসিয়াম অক্সাইড, এটা সলিড আছে এটাও সলিড আছে, এগুলো সব বাদ দিয়ে দিবি। শুধু কি লিখবি না কার্বন ডাইঅক্সাইড আছে ওর প্রেসার দিয়ে শুধু লিখবি, আর বাকিগুলো লেখার দরকার নেই। কারণ সলিডের কোনো কনসেন্ট্রেশন হয় না, ওয়ান ধরা হয়, সলিডের কনসেন্ট্রেশনটাকে ওয়ান আমরা ধরে নিই ন্যাচারালি, সেটা লেখার দরকার নেই। এখানে যেরকম দেখতে পেলি যে এই রিয়াকশানে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম অক্সাইড এগুলো কিন্তু কোনোভাবেই আমরা লিখছি না, হেটেরোজেনাস ইকুইলিব্রিয়ার ক্ষেত্রে লিখছি না। আর একটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশনটার ফর্মুলাটা কি এটা নিয়ে আমরা পরে কথা বলবো।
যে কত মোল ডিসোসিয়েট করলো ডিভাইডেড বাই টোটাল মোল। হয়তো 100 মোল আমি নিয়েছি, তার মধ্যে 50টা ডিসোসিয়েট করেছে, 100টা নিয়েছি, তো 50/100 এটাই হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাকে সেটা হচ্ছে আলফা দিয়ে ডিনোট করা হয়, তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজ অফ ডিসোসিয়েশন বেরোবে। আলফা যেটা, সেটাকে 100 দিয়ে যখন আমি মাল্টিপ্লাই করব তখনই কিন্তু পার্সেন্টেজ অফ ডিসোসিয়েশন এটা বেরোবে। তো এই হচ্ছে গেল আমাদের এই পার্টটা। আর আমাদের লি সাটলিয়াস প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। তো সেটা হলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে, কারণ আয়নিক ইকুইলিব্রিয়াম এখন চ্যাপ্টারটা সিলেবাসের বাইরে চলে গেছে। তো আমরা এই পর্যন্ত আজকে বললাম।